আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে চ্যানেল আইয়ের স্টুডিওতে। এখানে নিয়মিত প্রবাসের কথা অনুষ্ঠান আপনারা দেখছেন এবং এই অনুষ্ঠানে উত্তর আমেরিকা থেকে প্রকাশিত সংবাদপত্রে এই সপ্তাহ একটি নতুন সংযোজন। এই অনুষ্ঠানে সংবাদপত্রের বিশেষ বিশেষ সংবাদ নিয়ে আলোচনা করা হয়, শিরোনাম নিয়ে কথা বলা হয়। আজ এই অনুষ্ঠানে যাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি তিনি হচ্ছেন নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তিত্ব স্যার ডক্টর আবু জাফর মাহমুদ আমাদের সঙ্গে রয়েছেন। আমি আলোচনায় যাওয়ার আগে সংবাদপত্রের শিরোনামে যেতে চাই। সাপ্তাহিক আজকাল তার প্রধান শিরোনাম, দুই নেত্রীর রাজনীতির ভবিষ্যৎ কি, খালেদা পেলেন বিরল সম্মান, হাসিনার সামনে বিচারের খড়গ। সাপ্তাহিক প্রবাস তাদের প্রধান শিরোনাম, ইউরোপ দখলে পুতিন, কানাডা গ্রিনল্যান্ড পানামা দখলের ট্রাম্পের ইচ্ছা, বিশ্বের ভবিষ্যৎ কোন পথে। সাপ্তাহিক ভিত্তিতে প্রকাশিত প্রথম আলোর প্রধান শিরোনাম, খালেদা জিয়ার ফেরা নিয়ে নানা শঙ্কা, চিকিৎসার জন্য বিদেশে। সাপ্তাহিক নবযুগ তাদের প্রধান শিরোনাম, শব্দ দূষণ নিউ ইয়র্কের সবচেয়ে বড় আতঙ্ক, 1 বছরে 7,38,000 অভিযোগ। সাদা কালো তাদের প্রধান শিরোনাম, খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন হতে পারে লন্ডনে। নিউ ইয়র্ক সময় তাদের প্রধান শিরোনাম, নিয়ন্ত্রণহীন দাবানল পুড়ছে হলিউড। ঠিকানা তাদের প্রধান শিরোনাম, রাজনৈতিক নেতৃত্ব শূন্যতায় বাংলাদেশ, চিকিৎসার জন্য লন্ডনে খালেদা জিয়া, প্রাণ বাঁচাতে দিল্লির আশ্রয়ে শেখ হাসিনা। সাপ্তাহিক দেশের প্রধান শিরোনাম, মাইনাস নিয়ে সন্দেহের অবসান, কংগ্রেসে বিল পাস, অপরাধ করলেই ডিপোর্ট। সাপ্তাহিক বাংলাদেশের শিরোনাম, হাসিনা সহ 97 জনের পাসপোর্ট বাতিল। এই ছিল এই সপ্তাহের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত প্রধান সংবাদপত্রের শিরোনাম। আমরা সবগুলি পত্রিকারই প্রধান যে শিরোনাম লক্ষ্য করলাম, বাংলাদেশকেই প্রধানত সামনে আনা হয়েছে। ক্যালিফোর্নিয়ার দাবানল নিয়েও সংবাদ রয়েছে, পাশাপাশি নিউ ইয়র্কের শব্দ দূষণ নিয়ে সংবাদ রয়েছে। আমরা সবচেয়ে বেশি দেখলাম বাংলাদেশের সংবাদ এবং সেখানে খালেদা জিয়ার ফেরা নিয়ে শঙ্কা, খালেদা জিয়া বিরল সম্মানে সম্মানিত হলেন, সেসব বিষয় এসছে। আমি প্রথমেই আজকের আলোচকের কাছে আজকের যে প্রধান সংবাদ, বাংলাদেশের রাজনীতি, খালেদা জিয়ার বিরল সম্মান লাভ, এই ইস্যুতে কথা শুনতে চাই। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। বেগম খালেদা জিয়া বিরল সম্মান পেয়েছেন, এই শিরোনাম যথার্থ। বাংলাদেশ তাদের নেতা নেত্রীদের, মর্যাদাবান মানুষদের সম্মান দেয়। ইতিপূর্বে রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রতিদ্বন্দ্বী, প্রতিপক্ষ অথবা নেতৃত্বের বিষয়ে আমরা যা যা দেখে এসছি, এর মধ্যে এই জাতীয় ঘটনা বাংলাদেশের ঐতিহ্যবাহী যে মর্যাদা, এই মর্যাদাকে সারা বিশ্ববাসীর কাছে নিয়ে এসছে। এটা তার রাজনৈতিক দলের সফলতা অথবা তার রাজনৈতিক সফলতা। এই পর্যায়ের একজন নেত্রী, যিনি প্রধানমন্ত্রী ছিলেন এতবার, ইনোসেন্ট, তিনি যেই জন্য শাস্তি ভোগ করেছিলেন দীর্ঘকাল ধরে, এই বয়সী একজন মা, এই বয়সী একজন মহিলা, যিনি নেতৃত্ব দিয়েছেন, এত বড় দলেরও নেতৃত্ব দিয়েছেন, তিনি যেভাবে সাহায্য করে আচার আচরণ সব কিছু করে তার প্রতিপক্ষ রাজনৈতিক দল বা অন্যদের প্রশ্নে তার যে ভূমিকা, সব কিছু বিবেচনায় এই বৃদ্ধ বয়সে তিনি যা প্রাপ্য ছিলেন, এই জাতি তা ভুল করে নাই। যখন রাজনৈতিক দল নিরপেক্ষ একটি সরকার এবং আমার যে সেনাবাহিনী, আজকে এই সেনাবাহিনী প্রভাবিত সরকার এই সময় এই কাজটি করেছে এবং আমি মনে করি এটি যথার্থ কাজ করেছে। সম্ভবত সবাই জানেন যে সেনাপ্রধান সস্ত্রীক তার সাথে দেখা করতে তার বাসভবনে গেছেন। আমি বলেছি যে রাজনৈতিক দল ইত্যাদির ব্যাপারে বিতর্ক থাকবেই, কিন্তু এর আগে যে একজন সরকার প্রধান ছিলেন এতদিন,
এই বয়সে তিনি যে যাচ্ছেন, এইটি সম্ভবত তাকে বিদায় দেওয়া। বাংলাদেশের সেনাপ্রধান এই কাজটি ভালো করেছেন। খালেদা জিয়া তার জীবনের এই সময় তাকে তার পরিবারের সাথে, তার সন্তান, নাতি নাতনি, তাদের সাথে বাকি জীবন কাটাক। আমি মনে করি এই অবস্থাটাই, এই সিদ্ধান্তটাই আমাদেরও, এই পছন্দটা আমাদেরও। কাজে এই কাজটি যথাসময়ে এবং যথার্থ হয়েছে। সামগ্রিকভাবে বাংলাদেশের রাজনীতির দিকে একেবারে দীর্ঘকাল, শুধু সাম্প্রতিক সময় নয়, দীর্ঘকালের নিবিড় পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশ কোন পথে, এ ব্যাপারে আপনার কাছে আজকে আমরা জানতে চাই। দুই প্রধানমন্ত্রী, সাবেক দুই দলের দুই নেত্রী, বাংলাদেশে যেভাবে রাজনৈতিক দলের ধারা চলে এসছে, এটা ব্যাপারে আমার পর্যবেক্ষণটা অন্য অনেকের সাথে মিলবে না হয়তো। আমি যোদ্ধা, জীবনে দুইটা যুদ্ধ পেলাম। প্রথম যুদ্ধে তখন মুক্তিযুদ্ধ, অন্যান্যদের মতো ছাত্র নেতারা যেভাবে যায় এভাবে। শিক্ষিত সমাজ আমরা যারা রাজনীতি বুঝি, দাবি করি বিশ্বের শক্তিগুলোর সাথে স্বার্থের সমন্বয় রেখে যা যা করার তা করতে গিয়ে আমি আবু জাফর মাহমুদ অন্যান্য মুক্তিযোদ্ধাদের মধ্যে একজন মুক্তিযোদ্ধা, অন্যান্য রাজনীতি সচেতন মানুষদের মধ্যে একজন সচেতন মানুষ, এবং আমি মনে করি শ্রেষ্ঠ যে সুনাগরিক তাদের মধ্যে একজন। এটা এই প্রথম উদ্যোগটা নেই, এই নিয়োগ থেকেই শেষ পর্যন্ত আমরা দেশের এই ছাত্র যুব সমাজ সহ কিছুকে আমরা সঙ্গে পেয়েছি। ওটা শুদ্ধই আমরা অভ্যুত্থানটা গড়বার সুযোগ পেয়েছি। আর তখন একজন স্বৈরাচার নামে এখান থেকে তিনি চলে গেলেন, তিনি বুঝেন যে তাকে পালাতেই হবে, তিনি তাই করেছেন। আমরা বিশ্ব শক্তি, আঞ্চলিক শক্তির যাদেরকে সঙ্গে পেয়েছি, তাদের প্রত্যেকের অবদান একসঙ্গে নিয়ে আমরা বিজয়ী হয়েছি। রাজনীতি এবং রাষ্ট্রের ভবিষ্যৎ সমৃদ্ধির প্রশ্নে আমাদের নতুন করে শক্তি গড়ে তুলতে হবে। জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র, সংলাপ কতদূর, জাতীয় ঐক্য নাকি ঐক্য ভঙ্গ, এরকম একটি কথা বলা হচ্ছে, একটি সংবাদপত্রের শিরোনাম করেছে। জুলাই বিপ্লব সেখানে যতটুকু সামনে দেখা গেছে, এটার ভেতরের দিকটা কি তারা যদি কেউ বলতে পারেন, এই যে ঢাকায় যত সংবাদপত্র সেখান থেকেও দেখি, তাদের কাছে তো এটা সুস্পষ্ট ধারণা এবং তথ্য যেহেতু নাই, তারা এই নিয়ে কোনো কথাও বলতে পারছেন না। বিপ্লবের জন্য যতটুকু তৈরি করা, অতটুকু তৈরি করা গেছিল, সেখানে এগুলো নানান কৌশলে আমরা কাজগুলো করেছি, আমাদের টিমের পক্ষ থেকে করা হয়েছে। এবং এই টিম বলতে বাংলাদেশি টিম বোঝায় নাই, যেই টিমের মাধ্যমে আমরা ইন্দো প্যাসিফিকে এই বাংলাদেশের যে অবস্থাটা, এটাকে যাতে ওই এন্টায়ার অঞ্চলের জন্য একটি প্রয়োজনীয় রাস্তা তৈরি দুয়ার ছিল, ওটাকে আমরা প্রথম পরিষ্কার করেছি। এতে গোটা অঞ্চলের সহযোগিতা আছে, এটা করে আমরা এগিয়েছি। আর যে তরুণ ছাত্র এবং যুবকরা, এরা যেদিন এই যে গুলির সামনে দাঁড়ালো, যে কটা দিন এই ঝুঁকিতে, এটা আমরা বড়রা বুঝতে পারলাম না কেন? শিক্ষিত পিএইচডি ধারীরা বুঝতে পারলাম না কেন? রাষ্ট্র পরিচালনার যে সিভিল ব্যুরোক্রেট, মিলিটারি ব্যুরোক্রেট, তারা বুঝতে পারলাম না কেন? আমাদের এই সাহসী, আত্মত্যাগী, দেশপ্রেমিক তরুণ এই সন্তানদের তোমরা নষ্ট করো না। এরা ছাত্র তো ছাত্রই, তাদের শিখতে হবে। একটা রাষ্ট্রের অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের মধ্যে শক্তি প্রয়োগের ব্যাপার থাকে তো, শক্তিযুক্ত থাকে তো, তাহলে অন্য দেশের সামরিক বাহিনীকে আপনারা এখান থেকে সরিয়েছেন, যুদ্ধ করে তো আপনারা সরান নাই। তাইলে সেই সময় যাদেরকে আপনার স্বৈরাচার বলছেন, যাদের লুণ্ঠন দেখছেন, যারা নিজের রাষ্ট্রকে অন্যের কাছে সঁপে দেওয়ার ব্যবস্থাগুলো করেছিল, আপনারা মিলিটারি কায়দায় তাদেরকে তখন যদি বিচার করে দিতেন, এটি প্রথম কাজ ছিল। আমরা বলেছি আমাদের তরফ থেকে, কিন্তু তারা শুনে নাই। তারা ভাবছে ওই যে ছাত্রদের দিয়ে যা করলো, এটা কৃতিত্বটা নিজেদের পকেটে নিতে হবে। আপনারা এই দায়িত্বে ছিলেন, আপনি অ্যাসাইন ছিলেন। এই যে অন্তর্বর্তীকালীন উপদেষ্টা সরকার, এর মধ্যে মেধাবী মানুষ আছে। ওই মেধাবী মানুষগুলোকে মূল্য দিবার মতো ওই মূল্যায়ন আপনাদের থাকা দরকার। যারা জীবন বাজি রেখে শুধু নয়, আমার জীবন বনাম আমার রাষ্ট্রের অস্তিত্ব, আমার জীবনটা শুধু রাষ্ট্রের অস্তিত্ব রক্ষা করার জন্য, এই প্রতিজ্ঞা নিয়ে
যারা সেই কঠোর প্রশিক্ষণ পেয়েছিল জীবনে, তাদেরকে আবার তাদের সেই জায়গায় ফেরত নিতে হবে এবং তাদের হাতে কিছুদিনের জন্য রাষ্ট্রটা দিয়ে, ভালো মতো ভয়ানক অপরাধীদের শাস্তি দিয়ে রাষ্ট্রটাকে নিরাপদ করতে হবে আগে। আর রাষ্ট্রের ভিতরে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা নিয়ন্ত্রণে নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনী পুনর্গঠন আগে করে তারপরে যান। ধন্যবাদ ডক্টর আবু জাফর মাহমুদ। আমার মনে হয় যে দর্শকরা আজকে বাংলাদেশের রাজনীতির ঠিক এরকম অবস্থা, একটি নতুন ন্যারেটিভ, নতুন প্রয়োজনীয়তা, নতুন তাগিদের কথা শুনলেন। প্রিয় দর্শক, আমরা উত্তর আমেরিকা থেকে প্রকাশিত সংবাদপত্রের এই সপ্তাহ, এই আয়োজনটি আজকের মতো এখানে আমরা শেষ করছি। দেখা হবে আগামী সপ্তাহে এই সময়ে চ্যানেল আইতে আমাদের প্রবাসের কথা অনুষ্ঠানে। সে অবধি সবার জন্য শুভকামনা।